আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পর্বটা পড়ব, এটা প্রাণী জগতের একটা গুরুত্বপূর্ণ পর্ব। বলা যায় যে প্রাণী জগতের একটা সর্ববৃহৎ পর্ব আসলে। এটাই হলো সঠিক কথা। এটা হলো আর্থ্রোপোডা। এটা হলো আমাদের পর্ব নম্বর হচ্ছে ৭ আর্থ্রোপোডাদের সম্পর্কে আমরা পড়ব। আমরা এই অধ্যায়ের ৪ টা প্রাণীদেরকে একসাথে করে একটা সুন্দর একটা গল্প তৈরি করেছিলাম। সেটা হচ্ছে ৪ টা পর্বের প্রতি। আমরা ৪ টা পর্বের নাম বলব না। আমরা যখন গল্পটা বলব, তোমাদেরকে ওই গল্পটা থেকে ৪ টা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেয়া থাকবে। তোমরা সুন্দর করে ওখান থেকে বের করবা। আচ্ছা, আমরা সেটা একাইনোডার্মাটা পর্বটা পড়ানোর পরেই তারপরে সেটা দিব। আচ্ছা, তো আজকে আমরা শুরু করি হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা প্রাণীদের নামটা এসেছে হচ্ছে গ্রিক নাম থেকে। গ্রিক নাম হচ্ছে আর্থ্রন এবং হচ্ছে পোডা। এই দুটো শব্দ থেকে এসেছে। আর্থ্রন শব্দের মানে হচ্ছে জয়েন্ট বা সন্ধি। আর পোডা বুঝতেই পারতেছো, পোডা মানে হচ্ছে পদ বা হচ্ছে পা আরকি। আচ্ছা, এখন এই পর্বের নামকরণ করা হয় ১৮৪৮ সালে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ভন সিবোল্ড। উনি এ পর্বের নামকরণ করেন। আচ্ছা, আমরা যেভাবে পড়তাম যে প্রথমে সংক্ষিপ্ত পরিচিতি, তারপরে শনাক্তকারী বৈশিষ্ট্য, এরপরে উদাহরণ। আচ্ছা, তো আমাদের সংক্ষিপ্ত পরিচিতি পাঠটায় এখানে বেশ বলার মতো কিছু জিনিস রয়েছে, আমরা সেগুলো বলবো। আচ্ছা, তো আমরা সংক্ষিপ্ত পরিচিতিতে চলে আসলাম। আর্থ্রোপোডা প্রাণীটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম পর্ব। এ পর্বে প্রাণীরা বলা হয় যে পৃথিবীর প্রায়, যদি আমরা প্রাণীকুলকে ৪ ভাগে ভাগ করি, তাহলে দেখবা এই ৪ ভাগের ভেতরে ৩ ভাগ হচ্ছে এরা আর্থ্রোপোডা বলে প্রাণীরা। অর্থাৎ এ পর্যন্ত নথিভুক্ত যতগুলো পৃথিবীর প্রাণী রয়েছে, তাদের ৪ ভাগের ৩ ভাগ হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা যে শুধু সংখ্যার দিক থেকেই এত বেশি তা নয়, এদের আরো সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরো এদের দেহের গঠন, বর্ণময়তা, এদের স্বভাব, এদের বাসস্থান, এদের প্রকৃতি সব মিলিয়ে এরা খুব চমৎকার। এ পর্বের প্রাণীদের কিছু সামাজিক আচরণ আমাদেরকে এখনো বিস্মিত করেছে। যেমন মৌমাছি। মৌমাছির আচরণ কিন্তু খুবই চমৎকার। পিঁপড়া, এদের সামাজিক আচরণ আমাদেরকে এখনো বিস্মিত করে। আচ্ছা, এরপরে যেটা বলব সেটা হচ্ছে গিয়ে যে এই পর্বে প্রাণীকুল যেহেতু ৪ ভাগের ৩ ভাগ প্রাণীরা এরা, কাজেই এরা পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যাবে। যেমন ধরো আমাদের নদী-নালা, খাল-বিল, মরুজ, এমনকি আ বরফাবৃত এলাকা, সব এলাকাতেই পাওয়া যায়। মরু এলাকা, বরফ এলাকা সব এলাকাতেই এদেরকে বিচরণ এদের রয়েছে। এটা কেন হয় যে এরা এরকম যে সব জায়গাতেই পাওয়া যায়? এমনও কোনো জায়গা নেই যেখানে আর্থ্রোপোডা প্রাণী থাকে না। যেসব জায়গায় প্রাণী আছে ওখানে আর্থ্রোপোডা আছেই। এটা কেন হয়? কারণ হচ্ছে এদের চলন, শ্বসন, রেচন, এই সংবহন প্রত্যেকটা কাজই এদের বৈচিত্র্যময়। এরা কি করে? খুব সহজেই প্রকৃতিতে বেঁচে থাকার জন্যে খাপ খাইয়ে নিতে পারে। যার কারণে এ সকল প্রাণীরা দেখা যায় পৃথিবীর প্রায় সব পরিবেশেই সে নিজেকে মানিয়ে নিয়েছে। যার কারণে এরা পৃথিবীর বৃহত্তম একটা পর্বে পরিণত হলো। আচ্ছা। আর্থ্রোপোডা পরে প্রাণীদের পঞ্চেন্দ্রিয় অত্যন্ত কার্যকর। এদের তুমি চাইলেও এদেরকে খুব সহজে শিকার করতে পারবা না। যেমন তোমাকে যদি মাছি ধরতে বলা হয়, মাছি কিন্তু খুব সহজে ধরা যাবে না। কেন? কারণ হলো এদের চোখ যেটা, সেটা হলো এদের পুঞ্জাক্ষী। অর্থাৎ যেটায় আমরা এর চোখ দেখি, এটা আসলে পুঞ্জাক্ষী। পুঞ্জ অক্ষী। অর্থাৎ অনেকগুলো আখির সমন্বয়ে তৈরি হয়েছে তাদের এই বড় চোখটা। এটা হলো একটা পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী ছাড়াও শুনে অবাক হবা, আরো ৩ টে আলাদা, আলাদা চোখ রয়েছে। এটা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। ঘাসফড়িংয়ে তো মাথার ২ সাইডে ২ টা অ্যান্টেনা থাকে এবং ২ টা পুঞ্জাক্ষী থাকে। পাশাপাশি আরো ৩ টে আলাদা, আলাদা চোখ রয়েছে। তাহলে বুঝতে পারতেছো তো এদের দেখার সক্ষমতা কতখানি? পাশাপাশি এদের হচ্ছে খাদ্য গ্রহণ বলো, শিকার করার ধরন বলো, সবই অনন্য। কাজেই এ পর্বের প্রাণীরা পৃথিবীর প্রায় বিশাল একটা জায়গা জুড়ে বিস্তৃত। আচ্ছা, এরপরে আছি আমরা এদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এটাই হলো ইম্পোর্টেন্ট। সংক্ষিপ্ত পরিচিতি আমাদের পরীক্ষাতে আসে না। আমাদের আসে হলো এই শনাক্তকারী বৈশিষ্ট্যটাই লিখতে বলে। আচ্ছা, তো শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে ফরম্যাটে পড়তাম, ১ম এ পড়তাম হচ্ছে এদের সংগঠন মাত্রা, এরপরে পড়তাম ভ্রূণের স্তর, তারপরে প্রতিসাম্যতা, সিলোম আছে কি নেই। এই ৪ টা শ্রেণীবিন্যাসের ভিত্তির পরে আমরা পড়তাম হচ্ছে এর সংবহনতন্ত্র, এর পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, বিশেষ বৈশিষ্ট্য, লার্ভা দশা এবং হচ্ছে উদাহরণ। আচ্ছা।
তো ১ম এই আমরা বলব হচ্ছে সংগঠন মাত্রা। যেহেতু এরা উন্নত প্রাণী, কাজেই এদের ক্ষেত্রে কোন সংগঠন মাত্রা আসবে? অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এদের আ আমরা যদি খেয়াল করি ভ্রূণের স্তর সেটা ত্রিস্তরই হবে। এদের প্রতিসাম্যতা এরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। একটা জিনিস মনে রাখবা, আমাদের মেক্সিমাম যত প্রাণীকুলই দেখি এরা মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাই হয়। পরিফ্রাদের ক্ষেত্রে আমরা অপ্রতিসাম্যতা দেখেছিলাম। পর্ব ২ এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম অরীয় প্রতিসাম্যতা। আমরা কিন্তু এটা প্রতিসাম্যতা যখন পড়িয়েছি তখন কিন্তু বলেছিলাম কিভাবে এই প্রতিসাম্যতাটাও মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা। তারপরে আমরা আসি হচ্ছে এদের আ সিলোম আছে কি নেই। হ্যাঁ, এরা যেহেতু উন্নত প্রাণী কাজেই এদের দেহ প্রকৃত সিলোমযুক্ত। ওই যে সূত্রটা ছিল ১, ২, ৩ সিলোমবিহীন, ৪ ভ্রান্ত সিলোমযুক্ত, ৫ হচ্ছে ৫ থেকে ৯ হচ্ছে সবাই প্রকৃত সিলোমযুক্ত। আচ্ছা গেল। এরপরে আমরা আসি হলো এর রক্ত সংবহন তন্ত্র। এদের রক্ত সংবহন তন্ত্রটা কিন্তু মানে খুবই চমৎকার। এরা উন্নত প্রাণী কিন্তু এদের রক্ত সংবহন তন্ত্রের যে বৈশিষ্ট্যটা এটা কিন্তু একটু মানে অনুন্নতদের মতো পড়ে। কারণ এদের রক্ত সংবহন তন্ত্রে দেখবো আমরা উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এদের পৃষ্ঠীয় সংকোচনশীল হৃদযন্ত্র। এই শব্দটা বলতে হবে। পৃষ্ঠীয় সংকোচনশীল হৃদযন্ত্র রয়েছে এবং ধমনী ও হিমোসিল থাকে। এই পৃষ্ঠীয় সংবেদনশীল হৃদযন্ত্র, ধমনী এবং হিমোসিলের সমন্বয়ে এদের রক্ত সংবহন তন্ত্রটা গঠিত। আচ্ছা এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো হিমোসিল শব্দটা। হিমোসিল শব্দটা আমরা এর আগেও ব্যাখ্যা দিয়েছি। তারপরে আজকে আবার বলি। হিম শব্দটা এসেছে রক্ত থেকে আর সিল এটা হলো সিলোম যেরকম আমরা বলি একটা গহ্বর, এই সিল দ্বারাও বোঝায় গহ্বর। আসলে এদের ওই যে সিলোম মানে যে গহ্বরটা থাকে, এই গহ্বরটা রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায়। যার জন্য আমরা এটাকে বলি হচ্ছে হিমোসিল। ঠিক আছে? মানে রক্তপূর্ণ গহ্বর। আচ্ছা। এরপরে আসি আমরা এর পরিপাকতন্ত্রে। এদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ। পরিপাকতন্ত্রটা সম্পূর্ণ বলতে বোঝায় যে মুখ, বায়ু সবই রয়েছে এবং পরিপাকের গ্রন্থিও থাকে। আচ্ছা। তো এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ এবং মুখের দিকে এদের কিছু মানে উপাঙ্গ থাকে যেগুলোকে আমরা বলি মুখোপাঙ্গ। মানে এগুলো খাবার গ্রহণের জন্য অভিযোজিত। এগুলোকে আমরা বলি মুখোপাঙ্গ বা মুখের উপাঙ্গ যাই বলো। আচ্ছা। আর আর বলব আর এখান থেকে পৌষ্টিকতন্ত্র আর কিছু বলা লাগবে না। তারপরে আমরা যাব হচ্ছে এদের শ্বসনতন্ত্র, রেচনতন্ত্রে। আচ্ছা শ্বসনতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখব যেহেতু এরা উন্নত প্রাণী, এদের শ্বসনতন্ত্রে কিন্তু এদের বেশ অনেকেরই অনেক কিছু থাকতে পারে। যেমন ধরো আ এরা যেহেতু উন্নত প্রাণী হয়েছে কাজেই এদের কিন্তু তোমরা হচ্ছে কারো ক্ষেত্রে দেখবা মানে ফুলকা দিয়ে শ্বাসকষ্ট চালায়। কারো ক্ষেত্রে ফুসফুস রয়েছে, ট্রাকিয়া থাকে। যেমন ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে ট্রাকিয়া রয়েছে এবং এদের বায়ুথলি থাকে। যেটা আসলে ফুসফুসের মতোই কাজ করে। যেহেতু এরা অত উন্নত প্রাণী না, কাজেই এদেরকে আমরা ওরকম ফুসফুস বলতে পারি না। কিন্তু এদের আ শ্বসনতন্ত্র রয়েছে। ঠিক আছে? কারো ক্ষেত্রে কিন্তু ফুলকার মতোই থাকে। ঠিক আছে? কিন্তু জাস্ট লাইক ফুলকাও নয়, ফুসফুসও নয়। এজন্য আমরা এদের শ্বসনতন্ত্র রয়েছে এই কথাটা বলব। ঠিক আছে? আচ্ছা। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের রেচনতন্ত্র। এদের রেচনতন্ত্রের খুবই মানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। সেটা হচ্ছে এদের রেচনতন্ত্রের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। মানে ম্যালপিজিয়ান টিউবিউল। ঠিক আছে? এই ম্যালপিজিয়ান টিউবিউল টা কিন্তু মানুষের ক্ষেত্রেও রেচনতন্ত্রের ম্যালপিজিয়ান টিউবিউলের জায়গায় আমাদের থাকে ম্যানপিজিয়ান বডি। এই ম্যালপিজিয়ান বডিটা মানুষের আর ম্যালপিজিয়ান টিউবিউলটা হচ্ছে এই সকল যে উপাঙ্গযুক্ত প্রাণী আর্থ্রোপোডা তাদের। শুধু এই ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিউবিউল ছাড়াও এদের আরো কিছু রেচনের গ্রন্থি রয়েছে। রেচনের জন্য কিছু গ্রন্থি রয়েছে। যেমন ধরো এদের কক্সাল, ম্যাক্সিলারি এবং হচ্ছে এদের অ্যান্টেনাল এই গ্রন্থিগুলো এদের রয়েছে। এছাড়া কোনো বইতে এদের সবুজ গ্রন্থি নামে একটা গ্রন্থির কথা বলা হয়েছে। তাহলে কি বললাম? এদের রেচনতন্ত্রের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এছাড়া কিছু গ্রন্থি রয়েছে যেগুলো হলো কি কক্সাল, অ্যান্টেনাল এবং হচ্ছে ম্যাক্সিলারি। পাশাপাশি সবুজ গ্রন্থিও রয়েছে। আচ্ছা। আ এরপরে আমরা যাব হচ্ছে এদের বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্যটা আমরা করি কি এদের দেহ থেকে বর্ণনা দিয়ে আসি। আচ্ছা তো এদের দেহের বর্ণনা কি দিবা? হ্যাঁ, এদের দেহ হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এবং এদের দেহ কি? একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যেটা অ্যানিলিড এবং আর্থ্রোপোডাদের প্রতি লক্ষ্য রেখে বানানো হয়েছে, মানে দেয়া হয়েছে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে। সেটা ছিল কি? আ খণ্ডায়ন। এদের দেহ কিন্তু মানে খন্ডে বিভক্ত। খন খণ্ডায়িত বলা যায়। এই খণ্ডকগুলো এদের দেহে দেখা যায় যে একত্রিত হয়ে একেকটা অঞ্চল তৈরি করে। যেমন ধরো
বুকের যে খন্ড এগুলো একত্রিত হয়ে তাদের বক্ষ তৈরি করে। মাথার খন্ডগুলো একত্রিত হয়ে এদের শির বা মস্তক নির্মাণ করে। উদরের খন্ডগুলো একত্রিত হয়ে এদের উদর নামক একটা আলাদা অঞ্চল তৈরি করে। তো আমাদের এদের দেহ দেখা যায় এরকম ট্যাগমাটায় বিভক্ত। মস্তক, বক্ষ, উদর। কিন্তু এই প্রত্যেকটা অঞ্চলই আবার খন্ডে, খন্ডে বিভক্ত থাকে। ঠিক আছে? আচ্ছা। তারপরে আমরা এদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরেকটা বলবো, এদের মস্তক বা মাথায় ২ টা অ্যান্টেনার মতো থাকে। ঠিক আছে? এখানে অ্যান্টেনা আসলে কারো, কারো ক্ষেত্রে বেশি হতে পারে। আমরা নরমালি ১ জোড়া বা ২ জোড়া এভাবে বলি। ১ জোড়া বা ২ জোড়া অ্যান্টেনা থাকে। পাশাপাশি এদের একটা মানে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য যেটাকে আমরা বলি পুঞ্জাক্ষী। সেই পুঞ্জাক্ষীটা এদের থাকে। আচ্ছা। তারপরে বলবো এদের দেহে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ খোলসের মতো এলাকা থাকে যেটা আমরা মলাস্কাতে দেখেছিলাম একটা খোলক থাকে যেটাকে বলছিলাম আমরা হচ্ছে ম্যান্টল থেকে ঘটিত একটা পদার্থে তৈরি হয় খোলকটা। কিন্তু এদের দেহে কিন্তু খুবই শক্ত একটা আ আবরণ থাকে যেটা হলো কাইটিন নির্মিত আবরণ। ঠিক আছে? এই কাইটিন নির্মিত আবরণে এদের বহিঃকঙ্কাল গঠিত হয়। ঠিক আছে? জাস্ট খোলসের মতোই কাজ করে। তবে এটা দেহের একটা নির্দিষ্ট সময় পর, পর এটা মচিত হয়। তোমরা ঝিঁঝি পোকা দেখেছো না? অথবা সাপের কথা শুনেছ না? যদিও সাপ এ পর্বের নয়। কিন্তু ঝিঁঝি পোকার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এদের একটা সময় পরে গাছে ঝিঁঝি পোকার খোলস মানে কি বলি আমরা এটাকে? খোসা দেখা যায়। সাপেরও এরকমের করে তার যে খোলস সে বদলায়। ঠিক আছে? তো এগুলোকে আমরা বলি মচিত হওয়া। ঠিক আছে? তো এদের কিন্তু এই বাইরের যে কঙ্কালটা বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত এটা কিন্তু মচিত হয়। কেন মচিত হয়? কারণ কাইটিন খুবই শক্ত। তো প্রাণীর দেহ আস্তে, আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু কাইটিন তার সাথে, সাথে বাড়ে না। তো দেখা যায় কি যে তার পক্ষে এই কাইটিন নিয়ে চললে তার দেহের বৃদ্ধি আর হবে না। তো এজন্য প্রাণী কি করে? তার এই বাইরের যে কাইটিন নির্মিত যে আবরণটা বহিঃকঙ্কালটা সেটা সে ফেলে দিয়ে আবার তার দেহে নতুন করে কাইটিন নির্মিত হয়। সাথে, সাথে তার দেহের বৃদ্ধিও সম্পন্ন হয়। আচ্ছা। আহ আর তেমন কিছু বলার নেই। এখান থেকে আর যেটা বলতে পারো সেটা হচ্ছে গিয়ে যে এদের স্ত্রী-পুরুষ পৃথক, নিষেক হচ্ছে মানে অভ্যন্তরীণ বা এদের দেহের মধ্যে সংঘটিত হয়, অন্তর্নিষেক সংঘটিত হয় এবং প্রায় ক্ষেত্রে এদের রূপান্তর ঘটে। মানে এসব প্রাণীদের কিন্তু রূপান্তর আসে। যেমন ধরো এদের লার্ভা দশা, তারপরে নিম্ফ, লার্ভা, পিউপা, নিম্ফ এভাবে পূর্ণাঙ্গ প্রাণী। এভাবে করে এদের একটা রূপান্তর থাকে। ঘাসফড়িঙে তোমরা এটা দেখবা। লার্ভা, পিউপা, নিম্ফ এভাবে করে একেকটা রূপান্তরে আসে। আচ্ছা, এরা স্থলচর, জলচর, মুক্তজীবী, কেউ, কেউ আবার নিশ্চল, কেউ সহবাসী হতে পারে, কেউ আবার পরজীবীও হতে পারে। আচ্ছা, তো আমরা এদের উদাহরণে চলে আসি। উদাহরণের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা উদাহরণ বলব। যেমন ধরো তুমি প্রজাপতির এক্সাম্পল দিতে পারো। প্রজাপতি হলো Cris brassica। তুমি মাছির এক্সাম্পল দিতে পারো, যেটা হলো Musca domestica, এটা গৃহমাছি বলে। তুমি মশার এক্সাম্পল দিতে পারো। মশার তো বহু এক্সাম্পল রয়েছে। যেমন এডিস মশার ক্ষেত্রে এডিস ইজিপ্টি বলতে পারো। কিউলেক্স মশার কথা বলতে পারো। সেক্ষেত্রে কিউলেক্স পিপিয়েন্স বলতে পারো। তেলাপোকার এক্সাম্পল বলতে পারো। তেলাপোকার এক্সাম্পল খুবই চমৎকার। পেরিপ্লানেটা আমেরিকানা। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরো অনেক কিছু বলা যাবে। তোমরা চাইলে দেখে নিবা। ইনশাআল্লাহ। তাহলে আমরা এরপরে পড়ব হচ্ছে আমাদের প্রাণী জগতের একটি গুরুত্বপূর্ণ পর্ব একাইনো ডারমাটা। আজকে এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।